আসসালামু আলাইকুম। আজ 19 অক্টোবর 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। আকাশকে দুর্ভেদ্য করতে ভয়ঙ্কর অস্ত্র কিনছে বাংলাদেশ। বিমানবন্দরের ঘটনায় নাশকতা জড়িত কারা? ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন। এবার বিস্তারিত। দেশের বিমান বাহিনীর আধুনিকায়নে গভীর মনোযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে চীনের কাছ থেকে J-10C যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে। এর রেশ কাটতে না কাটতেই এবার খবর ইতালির কাছ থেকে কেনা হচ্ছে ইউরোফাইটার টাইফুন। শুধু তাই নয়, পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান এবং তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টারও যোগ হতে যাচ্ছে দেশের বিমান বাহিনীর বহরে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, 2027 সালের মধ্যে ইতালি থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এই উদ্যোগের নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মতিতে চুক্তিপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ইতালি ও তুরস্কের পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। আর এ পরিকল্পনায় একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে 12 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। এতে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। এসব সংস্থাকে চলতি মাসের 20 তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়ন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এই যৌথ কমিটি এবং 2025-26 অর্থ বছরের মধ্যে ক্রয় চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী যৌথ কমিটি খসড়া চুক্তিপত্র পর্যালোচনা, দর কষাকষি, চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধ পদ্ধতি ও আনুষঙ্গিক বিষয় নির্ধারণ করবে। চুক্তিতে থাকবে যুদ্ধবিমান সংরক্ষণ, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ইত্যাদি শর্তাবলী। ক্রয় বিক্রয় G2G, সরকার টু গভর্নমেন্ট পদ্ধতিতেই যাচাই বাছাই করা হবে। এর আগে চীনের কাছ থেকে 20টি J-10C ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছে অন্তর্বর্তী সরকার। অত্যাধুনিক এ যুদ্ধবিমানগুলো কেনার জন্য প্রায় $220 কোটি এক প্রস্তাব রাখে সরকার। তাছাড়া পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধবিমানের জন্য আরও প্রায় $720 মিলিয়ন খরচ ধরা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাক ভারত ও চীন ভারত সীমান্তে চলমান উত্তেজনা, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মায়ানমারের সংকট বিবেচনায় দেশের বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি। সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি হচ্ছে ইউরোফাইটার টাইফুন। ফ্রান্সের তৈরি রাফালের সঙ্গে অনেকটাই মিল আছে এর। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্টিয়াম। আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন, স্থল আক্রমণ, বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফুন দক্ষতার স্বাক্ষর রাখে। ন্যাটো মানসম্পন্ন টাইফুনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডুলার কাঠামো। এর দুটি ইউরোজেট EJ-200 টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ 2495 কিলোমিটার গতিতে উড়তে পারে। রিফুয়েলিং ছাড়া একটানা 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই টাইফুন। ডেল্টা ডানা ও কার্নাড নকশা যুদ্ধবিমানটিকে দেয় অতুলনীয় গতিশীলতা। এক আসনের হলেও রয়েছে 2 আসনের সংস্করণ। দৈর্ঘ্য প্রায় 16 মিটার, ডানার প্রস্থ 11 মিটার, খালি অবস্থায় ওজন 11 টন এবং সর্বোচ্চ টেক অফ ওজন 23.5 টন। এছাড়া প্রযুক্তি, রাডার ও সেন্সর সুবিধা, অস্ত্র বহনের সক্ষমতা, স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চ তাপ সহনীয় হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত টন আমদানি রপ্তানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা 2:30টার দিকে বিমানবন্দরের 8 নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ জানিয়েছেন, কার্গো ভিলেজে এই আগুনে আনুমানিক $1 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। প্রতি ডলার 122 টাকা 13 পয়সা হিসেবে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 12,214 কোটি টাকা। শনিবার রাতে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কার্গো এক্সপ্রেস
ওয়্যারহাউস, পণ্যবাহী বিমান, বিমানবন্দরের অবকাঠামো সহ সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। এতে শুধু ব্যবসায়ী নয়, দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের ধাক্কা খাবে। কার্গো ভিলেজে মূলত আমদানি ও রপ্তানির জন্য অপেক্ষমান পণ্য সংরক্ষিত থাকে। আমদানিকারক বা তাদের প্রতিনিধিরা শুল্কায়ন শেষে এখান থেকে পণ্য খালাস করেন। পচনশীল পণ্য, শাকসবজি, ফলমূল ছাড়াও তৈরি পোশাকের মতো পণ্য সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে এখান থেকে পাঠানো হয়। তবে রপ্তানিমুখী পণ্যের স্পেস সংকট বা শুল্কায়ন বিলম্বের কারণে অনেক চালান কয়েকদিন পর্যন্ত এখানে রাখা হয়। আকাশপথে পণ্য পরিবহনকারী RMK গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ইবনে আমিন সোহেল বলেন, এই ঘটনায় অসংখ্য আমদানিকারকের পণ্য পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই জানা যাবে কার কার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বীমা দাবির প্রক্রিয়া শুরু করতে সময় লাগবে। বিশ্লেষকরা বলছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ দেশের পণ্য আমদানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে শুল্ক বিভাগ, বিমান সংস্থা ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আগুনে কেবল পণ্যই নয়, গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার আগে পূর্ণাঙ্গ নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন করতে হবে। দেশের বাণিজ্য খাতের সঙ্গে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই অগ্নিকাণ্ডে আমদানি রপ্তানি কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং রপ্তানি পণ্যের লিড টাইমে বড় ধরনের সংকট সৃষ্টি হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। তারা বলছে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীল নকশার অংশ হতে পারে। রোববার সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। মিজানুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিতের দাবি জানানো হয়েছে। বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের পদক্ষেপ নেওয়া এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম অস্থায়ীভাবে চালু করা। ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্য ভস্মীভূত হয়েছে। কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোঁয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থ। ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতা সহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব। রোববার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শেখ বশিরউদ্দিন বলেন, সবকিছু আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে। যত ধরনের অভিযোগ আছে প্রতিটি অভিযোগ আমলে নেওয়া হবে। একটি ক্যাটালগিং কমিটি গঠন করা হয়েছে, যারা আগুনের পূর্ববর্তী ও বর্তমান অবস্থা সহ পুরো ঘটনার ক্যাটালগিং করবে। পরে গোয়েন্দা সংস্থা সহ অংশীজনদের সঙ্গে আলোচনা করে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। তিনি বলেন, আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, বিমানবন্দরের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, সবকিছু আমলে এনে আমরা সিদ্ধান্ত নেব। উপদেষ্টা বলেন, শনিবার বেলা 2:15টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত 8:30টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। ধ্বংসের আর্থিক ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত পণ্যের ওজন নির্ধারণের পাশাপাশি খাতভিত্তিক বিশ্লেষণেরও কাজ করা হচ্ছে। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি ছিল রাত 9টার মধ্যে বিমানবন্দর চালু করা, আমরা তা করতে পেরেছি। অগ্নিকাণ্ডের কারণে প্রায় 21টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল করতে হয়েছিল। যাত্রী সাধারণের কষ্ট লাঘবের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 3 দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের সব খরচ আমরা মওকুফ করেছি। যাত্রীদের খাবার, থাকা ও সেবার দায়িত্ব আমরা নিয়েছি। তবে একসঙ্গে অনেক বিষয় চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে, ফলে কিছু ব্যত্যয় ঘটতে পারে। এদিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের বহু শিপমেন্ট পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য আমদানিকারক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে শুধু তাদের আর্থিক ক্ষতিই হয়নি, গুরুত্বপূর্ণ অনেক চালান পুড়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এর প্রভাব মাঠ পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক হারে পড়বে। বিশেষ করে ওষুধ শিল্পের প্রচুর পরিমাণ কাঁচামাল আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে, যা শুধু আর্থিক ক্ষতির কারণ নয়, এসব কাঁচামাল দিয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠান জীবন রক্ষাকারী ওষুধ সহ ক্যান্সারের ওষুধ তৈরি করত।
এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে রমজান মাস, ইফতার এবং সাহরিতে কি খাবেন সেই বিষয়ে সতর্কতা থাকা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আপনি আমি অবশ্যই যখন ইফতার করব, ইফতারের মাঝখানে ফলমূল খাবো না। ইফতার শেষ হলে বা অন্যান্য ভারী খাবার খেয়ে তারপরে ফল গ্রহণ করব। পনিরের সঙ্গে বাদাম যেমন খাবো না, ঠিক তেমনি সি ফুডের সঙ্গে গোশত জাতীয় খাবারও খাবো না। একইভাবে বলা যায় সাইট্রিক অ্যাসিড জাতীয় খাবারের পরপরই দুধ খাবো না, কারণ সাইট্রিক অ্যাসিডের কারণে দুধ জমাট বেঁধে যেতে পারে, ফলে পেটের সমস্যা হতে পারে। এই রমজানে ইফতারের সময় বা সেহরির সময় পানি জাতীয় খাবার বেশি খেতে হবে, তাহলে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত 2 বার হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর উপর হামলার অভিযোগ করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শী 2 ফিলিস্তিনি বলেছেন, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে 2 বার হামলা চালানো হয়েছে। ইসরায়েলি ওই কর্মকর্তা বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও বলেছেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছেন। তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার থেকে গুলি ছুড়েছেন এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করেছেন। তিনি বলেন, 2 ঘটনাই ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ সহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 বলেছে, দক্ষিণ গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের মধ্যে ফোনালাপ চলছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস সদস্যদের সঙ্গে সৈন্যদের গুলি বিনিময়ের পর দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, গাজার রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এছাড়া একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইইডি বিস্ফোরণে সেখানে ক্ষয়ক্ষতি ও ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন। গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযান ঘিরে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সৈন্যদের সহায়তা করার ওই গোষ্ঠীর সদস্যদের অত্যন্ত ঘৃণিত বলে মনে করে ফিলিস্তিনিরা। সশস্ত্র ওই মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের হামাস খুঁজছে বলেও ধারণা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, মিলিশিয়া গোষ্ঠীটির সদস্যদের আটকের জন্য হামাস ওই এলাকা ঘিরে অভিযান পরিচালনা করতে চায়, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের মুসলিমদের সম্পর্কে করা মন্তব্য নিয়ে প্রবল শোরগোল তৈরি হয়েছে। বিহারের নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় মুসলিমদের নিয়ে মন্তব্য করে বলেন, ওদের ভোট চাই না। তিনি দাবি করেন, মুসলিমরা যে আয়ুষ্মান যোজনার সুবিধা পাচ্ছেন সেটা অস্বীকার করে না। গিরিরাজ বলেন, মোদী সরকার সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করে, কিন্তু মুসলিমরা বিজেপিকে ভোট দেন না। তার কথায়, আমি এক মৌলবীকে জিজ্ঞাসা করেছিলাম যে আয়ুষ্মান কার্ড পেয়েছেন কিনা। তিনি বলেছিলেন, হ্যাঁ পেয়েছি। আমি জিজ্ঞাসা করেছিলাম, হিন্দু মুসলিম ভেদাভেদ হয়েছে? তিনি বলেন, না হয়নি। আমি বললাম, খুব ভালো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি আমায় ভোট দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ দিয়েছিলাম। আমি বললাম, এই কথাটা খোদার নাম নিয়ে বলুন তো। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তখন তিনি বলেন যে ভোট দেননি। আমি বললাম, নরেন্দ্র মোদী কি গালি দিয়েছিলেন? তিনি বললেন, না। আমি কি গালি দিয়েছিলাম? তিনি বললেন, না। আমি বললাম, তাহলে আমার ভুলটা কি ছিল? যে কারো উপকার স্বীকার করে না তাকে নেমো খারাম বলা হয়। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।